নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ডিএ নিয়ে এখনও সরকার চুপ, সাইলেন্ট। তারা অপেক্ষা করেছিল যে প্রতিপক্ষ সংগঠনগুলো, অর্থাৎ যে সংগঠনগুলো মামলা করেছেন তারা শেষ পর্যন্ত ঝাঁপাইন কিনা। কনফেডারেশন, সংগ্রামী যৌথ মঞ্চ এবং কর্মচারী পরিষদ যারা মামলায় অন্তর্ভুক্ত রয়েছেন তারা কেউ কিন্তু একটি পদক্ষেপও করেননি। তাদের আইনজীবীরা বুঝতে পেরেছেন যে এটা সরকারি চালাকি, প্রতারণার একটা ফাঁদ, অর্থাৎ মডিফিকেশন অ্যাপ্লিকেশন আমরা যেটা করেছি সেটার প্রেক্ষিতে তারা একটা পাল্টা মামলা ফাইল করবেন এবং সেই মামলার প্রেক্ষিতে দাঁড়িয়ে তারিখ পে তারিখের কালচার যেটা জাস্টিস চন্দ্রচূড়ের আমলে সিংভিরা করেছিলেন সেই পরিকল্পনাটা ছিল। সেই পরিকল্পনাটায় গত 5 দিন প্রতিপক্ষ কোনো সংগঠন কিন্তু সুপ্রিম কোর্টে মুভ করেনি। রাজ্য সরকারও কিন্তু অপেক্ষা করেছিল। আমার নিজের ধারণা রাজ্য সরকারের চিন্তা বাড়ছে, তার কারণ প্রতিপক্ষ সংগঠনের আইনজীবীরা বুঝতে পেরেছেন যে এটা সরকারের একটা চালাকির ফাঁদ, অর্থাৎ মডিফিকেশন অ্যাপ্লিকেশন করে তার একটা পিটিশন, অর্থাৎ 4 তারিখের ডেটটাকে যদি পিছানো যায়, 4 তারিখে ওঠার কথা মামলাটা জাস্টিস করলের বেঞ্চে। এখন দেখা যাক, সেদিকে নজর থাকবে। কিন্তু পরিস্থিতি যা একটু সংক্ষেপে আপনাদের ব্যাখ্যা করে নিই। 19, 20 আজকে এবং কালকে ছুটির দিন সুপ্রিম কোর্টে, পরে 26 এবং 27 শনি রবি, সেই দুটো দিনও ছুটির দিন সুপ্রিম কোর্টে, এবং 2, 3 শনি রবি সেটাও ছুটির দিন। অর্থাৎ এই 6টা দিন বাদ দিলে হাতে থাকছে 5 আর 5 10 দিন। দুটো সপ্তাহের মধ্যে, মানে একটা সপ্তাহে, এই সামনের সপ্তাহে 5 দিন, তারপরে সপ্তাহে 5 দিন, এই 10 দিনের মধ্যে মডিফিকেশন অ্যাপ্লিকেশন নিয়ে রাজ্য সরকার নতুন করে বেঞ্চ খুঁজতে গেলেই স্বাভাবিকভাবেই পুরো ব্যাপারটা জাস্টিস করলের কাছে রেফার্ড হবে। এটাই স্বাভাবিক প্রক্রিয়া সুপ্রিম কোর্টের। যারা আইনটা ঘাঁটেন, আমি তাদের কাছ থেকে খবর নিয়ে বুঝেছি ব্যাপারটা। ফলত রাজ্য সরকারের প্রথম যে চালটা, যে আমি মডিফিকেশন অ্যাপ্লিকেশন করে মানে প্রতিপক্ষ সংগঠনগুলোকে জবাব দেওয়ার জন্য টেনে আনি, তাহলে একটা ওই সিংভির কায়দায়, সিংভির স্টাইলে আবার একটা তারিখ পে তারিখের কালচারে ঢুকিয়ে দেওয়া যাবে পুরো মামলাটাকে। যাই হোক, এখনও পর্যন্ত সরকার নিজেও চুপ রয়েছে, সরকার অপেক্ষায় রয়েছে। সরকারের সেই অপেক্ষা হয়তো অনন্তকাল থাকবে, কারণ আমার কাছে যা খবর, সংগ্রামী যৌথ মঞ্চ, কনফেডারেশন, সংগ্রামী কর্মচারী পরিষদ কেউ আলাদা করে মডিফিকেশন অ্যাপ্লিকেশনের জবাব এখন দেবে না। 4 তারিখের জন্য তারাও অপেক্ষা করছে। এই লেটেস্ট আপডেটের সঙ্গে সঙ্গে আরেকটা খুব ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট হয়েছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নবান্নের যে প্রতারণা এবং চোরেদের একটা সরকার বসে রয়েছে, তাদের খুব স্ট্র্যাটেজি, বেসিক্যালি তারা দুটো জিনিস দিয়ে কিন্তু এই রাজ্যটাকে শেষ করছেন। একটা হচ্ছে পে কমিশন, একটা হচ্ছে ফিনান্স কমিশন। এটা নিয়ে যারা অর্থনীতিটা বোঝেন তারা ভালো ব্যাখ্যা করতে পারবেন, কিন্তু আমি খুব সংক্ষেপে আপনাদের কাছে বলি। পে কমিশনটা 5 বার তারিখ পে তারিখ 6 মাস অন্তর অন্তর অভিরূপ সরকারকে দিয়ে টাইম বাড়ানো হয়েছে। মানে অভিরূপ সরকার তো নিচে বাড়াননি, অভিরূপ সরকারকে দিয়ে মমতা বলেছেন অভিরূপ বাড়াও, অভিরূপ বাড়িয়েছেন 6 মাস করতে করতে সব মিলিয়ে বোধহয় 45 মাস অতিক্রম করে শেষ পর্যন্ত বেতন কমিশনের রিপোর্ট জমা দিয়েছিলেন। সেটাও চেপে রেখেছেন জাস্টিস সিনহার নির্দেশে। শেষ পর্যন্ত সেই বেতন কমিশনের রিপোর্টটা 27শে জুনের কয়েকদিন আগে রাজ্য সরকার আপলোড করে দেয় ওয়েবসাইট। সেখানেও রাজ্য সরকারের আমি যা খবর পেলাম, রাজ্য সরকার একটা চালাকি, অর্থাৎ যে ব্যক্তিদের দিয়ে কোর্টে মামলাটা করানো হয়েছিল তাদের পেছনে নির্দেশ ছিল রাজ্য সরকারের যে আপনারা এই মামলাটা করুন, তাহলে আমরা এটাকে ওয়েবসাইটে দেবো, এবং সেই ওয়েবসাইটে দেখা যাবে যে অভিরূপ সরকার বলেছেন ডিএ দেওয়াটা বাধ্যতামূলক নয়। এটা গেল একটা দিক। আমি দ্বিতীয় দিক যেটা বলি সেটা হচ্ছে এই বেতন কমিশনকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক দিন ধরে খেলান, এবং এই বেতন কমিশনে অভিরূপ সরকারকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় খেলিয়ে সরকারি কর্মচারীদের অধিকারটাকে তছনছ করে দিচ্ছেন। তার জন্য কোনো অভিরূপ সরকারের লজ্জা নেই, কেন তিনি তো জানেন তাকে আনন্দবাজার পোস্ট এডিট নির্লজ্জের মতো লেখাবেন, এবং প্রকাশ্যে অভিরূপ সরকারকে, আমি জানি না রাস্তাঘাটে কোনো সরকারি কর্মচারীর সঙ্গে দেখা হয় কি না, সামান্য লজ্জাবোধ থাকলে তার অন্তত প্রকাশ্যে আর কোনো কথা বলার অধিকার নেই। যেভাবে একটা চোরেদের চৌর্যবৃত্তির একটা সাম্রাজ্যের তিনি প্র্যাকটিক্যালি দালালি করেছেন, সরি টু সেই শব্দবন্ধটা আমি ব্যবহার করি না, কত অসংখ্য মানুষের দীর্ঘশ্বাস বাড়িয়েছেন এই অভিরূপ সরকার, এবং কাটছে মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা তো হলো একটা দিকে। বেতন কমিশন নিয়ে এই জোচ্চুরি জালিয়াতি যা করা ওই অভিরূপ সরকারকে দিয়ে করিয়েছেন লাস্ট যে বেতন কমিশনটা ছিল। এবার আমি আপনাদের বলি অর্থ কমিশন। এটা নিয়ে আমরা বেশি চর্চা করি না, আলোচনা করি না, অর্থনীতিবিদরা এটা নিয়ে কথা বলেন। অর্থ কমিশনটা হচ্ছে মমতার জালিয়াতির আরও একটা বড় জায়গা। এর কাজ কারবারটা কী হয় জানেন তো? এখানে সমস্ত ফেক রিপোর্টগুলোকে অ্যাসেম্বল করা হয়। আমি বহু মানুষের কাছ থেকে শুনেছি এটা অভিযোগ, যে ফেক তথ্যগুলোকে অ্যাসেম্বল করা হয় যাতে এই অর্থ কমিশন দিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে বলো, অর্থাৎ 2 টাকা হলে 200 টাকা,
200 টাকা হলে সেটাকে 2000 টাকা বলো। আমি একটা ছোট্ট রেফারেন্স দিই, যারা সরকারি কর্মচারী, যারা যে অবসরপ্রাপ্ত কর্মচারী কিংবা সাধারণ মানুষ যারা এই আমার এই প্রতিবেদন দেখছেন, সাম্প্রতিককালে মিডিয়াম অ্যান্ড স্মল স্কেল ইন্ডাস্ট্রি নাকি পশ্চিমবঙ্গে আছে 90 লক্ষ। এখানে ঘটা করে মন্ত্রী থেকে আমলাদের দিয়ে বলানো হচ্ছে 90 লক্ষ। আপনি ভাবুন তো, একটা সংস্থায় যদি 10 জন লোক কাজ করে, 90 লক্ষকে 10 দিয়ে গুণ করলে কত হয় বলুন তো? 90 লক্ষ মানে 1 কোটিকে আপনি 10 দিয়ে গুণ করুন, 10 কোটি মানুষ চাকরি করে। আমি বলছি 90 লক্ষ মানে সেটা তো 90 কোটিও হয়ে যেতে পারে। তো প্রশ্নটা হচ্ছে যে ফলস রিপোর্ট দেওয়াটা এই রাজ্যের এই সরকারের একটা কালচার। এই ফিনান্স কমিশনটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আরই একটা জালিয়াতির কারবারের জায়গা। সেখানে এই রিপোর্টগুলো বসে বসে অমিত মিত্র তৈরি করেন এবং সেইটা ফিনান্স কমিশনকে দেওয়া হয়। ফিনান্স কমিশনের যে মাথায় যিনি থাকেন, ওই রাজ্যের সুপারিশটা, এটা প্রকাশ্যে বলা হয় না। ফিনান্স কমিশন যেন স্বতঃপ্রণোদিত হয়, রাজ্যের অর্থনীতির মানচিত্রটা তৈরি করা হয়, পঞ্চায়েতে পুরসভায় কী অ্যালটমেন্ট হবে, কী কাজ হয়েছে গতবার, লাস্ট ফিনান্স কমিশনের কী রিপোর্ট, এইগুলো দিয়ে একটা জালিজুলি রিপোর্ট তৈরি করেন। এই রিপোর্টটা হিসেব মতো বিধানসভায় যায় এবং তৎক্ষণাৎ সেইটা বিধানসভা থেকেই সরাসরি নিয়ম হচ্ছে যাওয়া অর্থ দপ্তরে, এবং অর্থ দপ্তর সেইটাকে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠায়। এই অর্থ কমিশনের মধ্যে যে একটা ব্যাপক জালিয়াতি আছে, বহুদিন ধরে আমরা শুনতাম। এটা নিয়ে সেভাবে কোনোভাবে মানে তদারকি করা বা ইন্সপেকশন করা হয়েছে কিনা আমি অতীতের কোনো রিপোর্ট জানি, কিন্তু সম্প্রতি গত 4 দিন আগে কেন্দ্রীয় অর্থ দপ্তর থেকে এই অর্থ কমিশনের কাজকর্ম, সুপারিশ, গতিবিধি, পারফরমেন্স সব নিয়ে একটা ডিটেলড চিঠি এসে পৌঁছেছে নবান্নে। তথাকথিত সকল মিডিয়া এটা নিয়ে খুব বেশি আলোচনা করেনি, কিন্তু আমার মনে হয়েছে এটা আজকে জানানো দরকার। অর্থাৎ সন্দেহের মধ্যে অর্থ কমিশন পড়ে গেল। যেমনভাবে বেতন কমিশনটা একটা জালিয়াতির কমিশন অভিরূপ সরকারকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন, এটা একটা প্রতিষ্ঠিত সত্য হয়ে গেছে পশ্চিমবঙ্গের মাটিতে। আমরা যারা সাধারণ মানুষ, আমরা কিন্তু অর্থ কমিশন নিয়ে খুব বেশি আলোচনা করি না, কিন্তু অর্থ কমিশন হচ্ছে ঘোটালার মমতার একটা বড় জায়গা এবং সেখানে নিজের লোকেদের বসান। আমি যতদূর জানি যে এই বেতন কমিশনের ঠিক পরপর, বেতন কমিশনের মেয়াদ পূর্ণ পর, আমি যতটুকু শুনেছিলাম অভিরূপ সরকারকে ওই 1 বছরের জন্য অর্থ কমিশনে দেওয়া হয়েছিল। তারপরে এখন তাকে নিয়ে যাওয়া হয়েছে মিডিয়াম অ্যান্ড স্মল স্কেল ইন্ডাস্ট্রি, বোধহয় চেয়ারম্যান করা হয়েছে। এবং এই মিডিয়াম অ্যান্ড স্মল স্কেল ইন্ডাস্ট্রিতেও তথ্য বাড়িয়ে জানানোর কিছু তথ্য আমার হাতে এসছে, আমি পরে জানাবো। তা আপনাদের একটা বলছি যে 90 লক্ষ ইউনিট নাকি রেজিস্টার্ড, এই গল্পটাকে বাজারে ছড়ানো হয়েছে। মানে হিসেব মতো এ রাজ্যের কেউ বেকার নেই, আর এ রাজ্যের জনসংখ্যা 10-10.5 কোটি না, হয়তো 100 কোটি, মানে ভাবখানা এরকম। তো যাই হোক, সেটা তো অন্য কথা। এই অর্থ কমিশন কিন্তু এবার চেয়ে পাঠালো সমস্ত ডিটেলড রিপোর্ট, অর্থাৎ স্ক্রুটিনির মধ্যে এ রাজ্যের অর্থ কমিশন পড়ে গেল। যে অর্থ কমিশন 2026-এর 31শে মার্চ তার টার্ম ওভার হয়ে গিয়েছিল, তারপর 1 এপ্রিল থেকে এইচকে দ্বিবেদী, মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই পরামর্শদাতা হরিকৃষ্ণ দ্বিবেদী, মানে সেই হরিকৃষ্ণ দ্বিবেদীকে দিয়ে এই রাজ্যের বহু সর্বনাশের কারণ এই লোকগুলি করেছেন। বারবার আপনাদের কাছে বলি, হরিকৃষ্ণ, আলাপন, বিপি গোপালিকা, রাজীব সিনহা আগে ছিলেন। এইসব লোকগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সার্কিটের লোক, এবং এরা রাজ্যের অর্থনীতি এবং রাজ্যের প্রশাসনটাকে ধ্বংস করার জন্য নিখুঁত অপারেশন চালান। যার জন্য আপনারা দেখবেন যে কোনো IAS IPS এরা রিটায়ার করলেই যাদের দিয়ে মমতা দুষ্কর্ম চালিয়েছেন তাদের সঙ্গে সঙ্গে রিএমপ্লয়মেন্ট হয়ে যায়। হরিকৃষ্ণ দ্বিবেদী একজন চিফ সেক্রেটারি থেকে রিটায়ার করার পর তাকে নিয়ে গিয়ে NKDতে মাথায় বসানো হয়েছে। NKD না, বোধহয় ওই সুজন্য হলো নিউ টাউন অথরিটির কোনো একটা পদে তাকে বসিয়ে দেওয়া হয়েছে। আবার তাকে পরামর্শদাতা রাখা হয়েছে নবান্নের, আবার তাকে সেই লোকটিকেই আবার এই ফিনান্স কমিশনের হেড করে দেওয়া হয়েছে। অর্থাৎ 1 এপ্রিল থেকে এইচকে দ্বিবেদী হচ্ছেন এই রাজ্যের ফিনান্স কমিশন। এবার একে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তথ্যগুলোকে সমস্ত সাজাবেন, এবং এই তথ্যগুলোর অপারেশনসটা হবে অমিত মিত্রকে দিয়ে। অমিত মিত্রর কাছ থেকে যাবে হরিকৃষ্ণর কাছে, হরিকৃষ্ণ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, তারপর ওটা বিধানসভায় একবার ছুঁয়ে নিয়েই চলে যাবে অর্থ দপ্তরের কাছে। মানে এখানে তো একটাই পোস্ট আর বাকি সব ল্যাম্প পোস্ট, মানে সবটাই মমতার মস্তিষ্ক প্রসূত হয় যে এইভাবে অমিতদা এটাকে সাজান, এই গল্পটাকে সাজান, হরি এটাকে এইভাবে সাজাও, মানে এইভাবেই অপারেশনসগুলো পশ্চিমবঙ্গের ভেতরে চলে। এবং সেইটা কোনো একটা জায়গায় গিয়ে
কেন্দ্রে ব্যাপারটা জানাজানি হয়ে যাওয়ার পর ফলত এই কড়া চিঠিটা এসছে। আমি যে খবরটা পেলাম দিন সাতেক আগে নবান্নে এই চিঠিটা এসে পৌঁছেছে এবং তাহি মধুসূদন নবান্নে যে তাহলে কি আমরা যে তথ্যগুলোকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখাই তাহলে সেই তথ্যগুলো কি জানাজানি হয়ে গেছে, মানে জানাজানি হয়ে গেছে তার কিছু রিপোর্ট পৌঁছেছে। হ্যাঁ, রিপোর্ট দিল্লিতে কিছু পৌঁছেছে, আমি জানি রিপোর্ট বেশ কিছু দিল্লিতে জমা পড়েছে ফিনান্স কমিশন নিয়ে। সাধারণ মানুষ দেখুন ফিনান্স কমিশন নিয়ে খুব বেশি ভাবিত নয়, সরকারি কর্মচারীরা পে কমিশন নিয়ে প্রচুর আলোচনা করেন, কিন্তু ফিনান্স কমিশন নিয়ে আমরা কজন জনসমক্ষে আলোচনা করি? রাজনীতিবিদরাও ফিনান্স কমিশন নিয়ে বেশি কথাই বলেন না। কিন্তু মনে রাখবেন এই পশ্চিমবঙ্গের অর্থনীতি ধ্বংসের পেছনে কিন্তু এই ফিনান্স কমিশনকে দিয়ে কাজটা করেন। এটা একটা সাংবিধানিক স্ট্রাকচার। এই সাংবিধানিক স্ট্রাকচারটাকে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন যেহেতু ক্ষমতায় ছিলেন, কেন্দ্রে মন্ত্রীতে ছিলেন, প্রশাসনে ছিলেন, তিনি জানেন যে জালিয়াতির কারবারটা ওইখানে সাংগঠনিকভাবে যদি আমি করতে পারি তাহলে এই চুরির যে সার্কিটটা, এই চুরির সার্কিটটাকে আমি এন্ডোর্স করতে পারবো। আমার খারাপটা কোথায় লাগে যেমন অমিত মিত্র হিজ নোন ডেভিল আমার কাছে মনে হয়েছে। হরিকৃষ্ণ দ্বিবেদী শিক্ষিত আইএস ছিলেন, নামের পেছনে ডাহ লেখেন, তো সেই হরিকৃষ্ণ দ্বিবেদী অবশ্য এর তো কীর্তির অভাব নেই। দিনের পর দিন এই রাজ্যের ধ্বংসের পেছনে যেমন আলাপনকে বাংলার মানুষ মনে রাখবেন, এই বাংলার সমস্ত বদ পরামর্শ দেওয়ার জন্য মমতাকে, বিপি কোপালিকাকে কিছুটা তো মনে রাখবেনই, রাজীব সিনহাকে অবশ্যই মনে রাখবেন, রাজীব কুমারকে অবশ্যই মনে রাখবেন, এই হরিকৃষ্ণ দ্বিবেদীকেও কিন্তু মনে রাখবেন। তো সেই হরিকৃষ্ণ দ্বিবেদীকে অর্থ কমিশনের চেয়ারম্যান করা হয়েছে, তাকে দিয়ে এখন গল্প ফাঁদার কাজটা অর্থ কমিশনে মমতা করাচ্ছেন এবং সেইটাই শেষ পর্যন্ত রিপোর্টেড হয়েছে দিল্লিতে। সেই এই অর্থ কমিশনের স্ট্রাকচারের উপর কিন্তু অনেকটা সরকারি কর্মচারীদের ভবিষ্যৎও নির্ভরশীল। ফলত জালিয়াতির জায়গাটা ওই একটা সার্কিট, যে সার্কিটটা নিয়ে অর্থ দপ্তর থেকে চিঠি এলো। চিঠির কী জবাব দিচ্ছেন জানি না, কিন্তু এই জবাব দেওয়ার জন্য এখন পরামর্শদাতারা বসছেন সব নবান্নে, সকাল দুপুর বিকেল বৈঠক হচ্ছে এটার কি জবাব দেওয়া যায়। কেন একদম পরিষ্কারভাবে অর্থ কমিশনের কাজ, তাদের কর্মপরিধি, তাদের সুপারিশ এবং তাদের পারফরমেন্স সব কিছু নিয়ে টান পড়ল দিল্লিতে। জানি না শেষ পর্যন্ত এর গতিবিধি কী হবে, কিন্তু রিপোর্টটা আপনাদের কাছে আমরা পেশ করব। নজর রাখবেন নতুন বাংলায়। নমস্কার, আমি সন্ময় বলছি। নমস্কার সন্ময়দা, বলুন। আজ এমন একটা দিনে আপনাকে ফোন করলাম যেদিন শহীদ দিবস, শহীদ স্মরণে 21শে জুলাইয়ে জানি না কি ড্যান্স দেখবো, পাগলু না কি ড্যান্স দেখবো সেটা অন্য কথা, কিন্তু আমার একটা খুব স্পেসিফিক প্রশ্ন আছে আপনার কাছে। লক্ষ লক্ষ সরকারি কর্মচারী দীর্ঘশ্বাস, হাজার হাজার সরকারি কর্মচারী রিটায়ার করার পর যত বছর বাঁচতে পারতেন সেটা বাঁচতে না দেওয়াটা, তাদের অকাল মৃত্যু, তাদের এই ডিএ না পেয়ে তাদের অভাব যন্ত্রণা বাড়ানোর পেছনেও এই সরকার, এবং ফলত 21শে জুলাইটা আমি ওইভাবে দেখছি যে অসংখ্য সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীকে মেরেছে এই সরকার। এবং এই লড়াইটার একটা প্রেক্ষাপট আছে আপনার কাছে, আমি আগেও শুনেছি যে 2016 সালের অগাস্ট মাস থেকে সেই সিকোয়েন্স অফ ইভেন্টসটা দ্রুত স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 কিভাবে আপনারা লড়াইগুলো করেছিলেন এবং কোনো একটাতে হেরেছিলেন, বাকিগুলোতে জিতেছিলেন। এইগুলো যদি সিকোয়েন্স অফ ইভেন্টস গুলো আমাদের সরকারি কর্মচারীদের জন্য একটু যদি আপনি অবহিত করেন আরেকবার স্মৃতির পাতাটা উল্টে। হ্যাঁ, দেখুন, আমাদের তো নখদর্পণে বামফ্রন্ট সরকার 11তে চলে যাওয়াতে 16 সালে এসে দেখলাম আমাদের ডিএ এর ব্যবধান হচ্ছে 50%, 8 কিস্তি দিয়ে বাকি পড়ে রয়েছে। আমরা কর্মচারী সভা আন্দোলন করছি, আমাদের উপর অ্যাটাক হচ্ছে, তখন আমরা বাধ্য হয়ে আমরা ট্রাইব্যুনালে যাই। তার আগে আমরা নোটিশ দিই চিফ সেক্রেটারিকে, আগস্ট মাসের 16ই আগস্ট, ঠিক আছে, এবং 2016 সালের আগস্ট মাসে দিই, এবং 1 মাসের মধ্যে যদি ওই দিয়ে যদি নোটিশ করে সেই দিন। আচ্ছা, সেই দিন তারপরে সেখান থেকে আমরা জানি আমাদের চিঠি তো আপনার প্রাপ্তি স্বীকার করে না, রিপোর্ট মানে কোনো ইনফরমেশন পাইনি। তখন আমরা মামলা করলাম এবং ট্রাইব্যুনালে, কারণ আমাদের তো ট্রাইব্যুনালে করতে হয়, ট্রাইব্যুনালে করলাম। তখন সেই বেঞ্চে ছিলেন মাননীয় নভেম্বর মাসে করলাম।
করে ডিসেম্বর মাসে একটা মেনশন হিয়ারিং করলাম। আমরা সেটা ডেট পেলাম আপনার 16ই ফেব্রুয়ারি 2017, মাননীয় বিচারপতি টি.কে. তালুকদার এবং এম.এন. চন্দ্রের বেঞ্চে। 16ই ফেব্রুয়ারি 2017, একটা দিন হিয়ারিং এ। সেদিন আমাদের হয়ে হিয়ারিং এ ছিলেন আমাদের যে আইনজীবী সর্দার আমজাদ আলী। ঠিক আছে, সেটা আমি পরে একদিনে হিয়ারিং হয়ে গিয়েছিল। হ্যাঁ, বললো যে সরকারের ইচ্ছার উপরই দিয়ে দেওয়া মানে নির্ভর করে। আমি একটু রিপিট করছি আপনার কথাটা। 16ই ফেব্রুয়ারি 2017 ট্রাইব্যুনালে প্রথম টি.কে. তালুকদার এম.এন. চন্দ্রর বেঞ্চে হিয়ারিং এ রায় হয়েছিল। একদিনই হিয়ারিং হলো, একদিনই বলে দিল এটা সরকারের ইচ্ছার উপর নির্ভরশীল। একদম সেদিনই রায় দিয়ে দিল সরকারের ইচ্ছার উপর নির্ভর করে। এবং আপনারা সবাই জানেন যে হ্যাঁ 1 মাসের মধ্যে যদি আমরা এরপরে যেহেতু 1 মাসের মধ্যে আমাদেরকে উচ্চ আদালতে গিয়ে অ্যাপিল মামলা করতে হবে এবং সেটা ঠিক 1 মাসের পরে আমরা ওই 15ই মার্চ আমরা সেখানে গিয়ে অ্যাপিল মামলা করি। ঠিক আছে, এই অ্যাপিল মামলা প্রধান বিচারপতির বেঞ্চ হয়ে শেষে দেবাশিস করগুপ্ত, শেখর ববি সরাফের বেঞ্চে এসে উপস্থিত হয়। তারা অনেক হিয়ারিং শোনার পরে তারা রায় দেয় যে ডিএ ইজ দ্য লিগালি এনফোর্সেবল রাইট, দিয়ে দিতে হবে। কিভাবে দেবে সেটা ট্রাইব্যুনালই বিচার করবে। আমরা তো ভাবলাম যে ট্রাইব্যুনাল তো, এবং ট্রাইব্যুনালকে ভর্ৎসনা তো করো যে এর এত বড় একটা মামলা যেখানে 34টা হিয়ারিং হয়েছে দেবাশিস করগুপ্ত, শেখর ববি সরাফে, আমার কাছে সব 34টা সেখানে হয়েছিল হাইকোর্টে 34টা। আচ্ছা, কবে কবে হয়েছে ডেট ওয়াইজ সব লেখা আছে। এবং এটা 15ই মার্চ 2017 সেটা না, তিনি যে রায়টা দিলেন হ্যাঁ ওখান ওই যে 15ই মার্চে গিয়ে আমরা মামলাটা দায়ের করলাম। তো সে দেখুন মামলা খেতে এসে উপস্থিত হয়েছিল দেবাশিস করগুপ্ত, শেখর ববি সরাফ। তারা রায় দিল, তারা যে রায়টা দিল 31শে আগস্ট 2018। বুঝতে পেরেছেন তো? এইবার হিসাব করুন, মার্চ 17 আর ওখানে আগস্ট 18, এর মধ্যে রায়টা পেয়ে গেছিলাম, মূল রায়টা। তারা বললো একটু থামাচ্ছি। 15ই মার্চ 2017 থেকে 31শে আগস্ট 2018 মধ্যে আপনার 34টা শুনানি হয়েছিল বলছেন? হ্যাঁ, 34টা শুনানি হয়েছিল। তারপর রায়টা ফেভারেবল আসার পর তারা বলে দিয়েছেন কিভাবে দেওয়া হবে সেটা ট্রাইব্যুনাল ঠিক করবে। তখন আপনাদের এই মামলাটা আবার চলে গেল রঞ্জিত কুমার বাগ এবং সুবেশ দাস তাদের বেঞ্চে ট্রাইব্যুনালে, তাই তো? হ্যাঁ, একদম একদম। সেখানে আবার শুনানি আরম্ভ হলো। সেখানে শুনানি রায় বেরোলো সম্ভবত 26শে জুলাই 2019। হ্যাঁ, একদম 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 ঠিক বলেছেন। আনুমানিক বলুন তো এই ট্রাইব্যুনালে এটা স্টেপ 3 আমি ধরছি, স্টেপ 3-তে আপনার এই ট্রাইব্যুনালের আপনার যখন গেল 26শে, মানে এটা 2017 সালের 2018 সালে গেল, 2018 থেকে 26শে জুলাই 2019 যখন আলটিমেটলি রায়টা বেরোলো, এই ট্রাইব্যুনালে এই 3য় পর্বে কতগুলো হিয়ারিং হয়েছিল? এখানে দেখুন ট্রাইব্যুনালেও আপনার মানে 20-22টা হিয়ারিং হয়েছে ট্রাইব্যুনালে, 20-22টা হয়েছে। হ্যাঁ, 20-22টা। ট্রাইব্যুনাল এই রায় দেওয়ার পরই সঙ্গে সঙ্গে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আমি আপনাকে একটু স্পিড আপ করছি বলে বলছি, ট্রাইব্যুনালের এই রায়ের বিরুদ্ধে আমি আপনার কাছ থেকেই শুনেছি সঙ্গে সঙ্গে রাজ্য সরকার অ্যাপিল করতে চলে গেল কলকাতা হাইকোর্টে। রবীন্দ্রনাথ ওখানে আবার রিভিউ করলো, ওই রায়টাকে রিভিউ করলো। হ্যাঁ, রিভিউতে হারার পর তখন আবার চলে গেল হাইকোর্টে চলে গেল, অ্যাপিল মামলা করলো ওই মাননীয় হরিশ ট্যান্ডন এবং ওই রবীন্দ্রনাথ সামন্তের বেঞ্চে। এবং তারা সম্ভবত 20শে মে 2022 হ্যাঁ 20শে মে 2022 রায়টা দিয়েছিলেন। হ্যাঁ, একদম ফেভারে বলতে তারা তো তখন বললো যে এটা মৌলিক অধিকার, ফান্ডামেন্টালও রাইট, শুধু এনফোর্সেবল রাইট না, ফান্ডামেন্টালও রাইট। এটা দুজনেই ফান্ডামেন্টাল রাইট। রবীন্দ্রনাথ সামন্ত হরিশ ট্যান্ডনের রায় দিয়েছিলেন। হ্যাঁ, প্র্যাকটিক্যালি যেটাই এখন সুপ্রিম কোর্টে মানে ওই যে আগস্ট মাসে চলে। হ্যাঁ, যে এই দুটো কন্ট্রোভার্সি দেখা দিয়েছে সেইটা বলে। কারণ মৌলিক অধিকার যদি বলে দেয় তাহলে তো দেশের সব কেউ আর তখন আর
আপনার আমি ডিএটা আটকে আরেকবার রাখতে আপনাকে পারবেন। থামাচ্ছি। জাস্টিস রবীন্দ্রনাথ সামন্ত, জাস্টিস হরিশ ট্যান্ডন এই 20 হ্যাঁ মে 2022 যে রায়টা দিয়েছিলেন, আপনি একটা টার্ম ইউজ হ্যাঁ, করলেন যে এটা শুধু এই নয়, এটা ফান্ডামেন্টাল রাইট। মানে ফান্ডামেন্টাল রাইট। এটা কি কি এক্সাক্ট টার্মটা বলেছিলেন মনে আছে? এটা ওই যে ওই তো মানে আপনার মাননীয় দেবাশিস কর্মকর্তা শেখর বাবু সরব বলছে ডিএ ইজ দ্য লিগালি এনফোর্সেবল রাইট। হ্যাঁ, লিগালি এনফোর্সেবল, তার সঙ্গে আবার জুড়েছে ফান্ডামেন্টাল রাইট, সেটা হচ্ছে আপনার জুড়েছে মাননীয় হরিশ ট্যান্ডন। হ্যালো, কেটে গেছে বোধহয়। হ্যালো 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 হ্যালো, আমি শুনতে পেয়েছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরপরই এইটার জন্য এই রায়টা দেওয়ার পর রিভিউ করতে যায় মানে রাজ্য সরকার। এইটা হ্যাঁ হ্যাঁ, এইটা রিভিউ করে, রিভিউ তো আপনার একদিন দুদিনের পরে সেটাকে খারিজ করে দেয়। তখন আপনারা ওই 2022 মাসে নভেম্বর মাসে, ইফ আই এম নট রং, আপনারা মানে এটা এটা মানে আলটিমেটলি এটা সরকার সুপ্রিম কোর্টে না, কিন্তু তার আগে তো আপনার একটা কন্টেম্পট অ্যাপ্লিকেশন, কন্টেম্প করেছে। 3 মাস হয়ে যাওয়ার পর কন্টেম্প করেছে। 20 মে 2022 যে রায়টা দিয়েছেন সেটা মানেনি, ফলত মানে রিভিউও রিজেক্ট হয়েছে। সুতরাং এই রাজ্য সরকার মানছে না। আপনার এখন কন্টেম্পট কেস হাইকোর্টে করেছিলেন। এরা 2022 সম্ভবত ওই মানে 3 মাস পরে আপনার মানে মে জুন জুলাই আগস্টের লাস্টের দিকে আপনারা কন্টেম্পট অ্যাপ্লিকেশন করেছেন। এবং তারপর সেইটাকে নিয়ে রাজ্য সরকার চলে গেল সুপ্রিম কোর্টে। 22 হলফনামা দিল, হলফনামাটা দিতে হয়েছে, হলফনামা চেয়েছে যে কেন ডিএটা দিলেন না, কেন ডিএটা দিলেন না। আপনারা কন্টেম্পট অ্যাপ্লিকেশন করলেন, তখন চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারিকে হাইকোর্টে গিয়ে 2022 হলফনামা দিয়ে তারা বলেছিলেন, আমার যতদূর মনে পড়ছে, আমি আপনার কাছ থেকে শুনেছিলাম যে আর্থিক অবস্থা খুব খারাপ, সেই জন্য দিতে পারবো। এরপরই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায় 22 নভেম্বরে গিয়ে এবং তারপর 28 নভেম্বর শুনানি শুরু হয়। এবং তারপর বলতে হবে না, তারিখের কালচারে সুপ্রিম কোর্টে ঢুকিয়ে দেওয়া হলো এই মামলাকে, অন্যবার ডেটটাকে ডেফার করানো হলো। সে একটা বড় বৃহৎ গল্প কাহিনী, লজ্জাজনক কাহিনী আমার কাছে মনে হয়েছে। সরকারি কর্মচারীদের ভাগ্যের কফিনে পেরেক পোতা হয়েছিল মানে এই তারিখের কালচারের পেছনে অনেক ইতিহাস আছে, আমি তাতে যাচ্ছি না। আমি আদালতকে রেসপেক্ট জানিয়ে বলছি, এর পেছনে একটা বড় কাহিনী নিশ্চিতভাবে ছিল, তা নাহলে একটা মামলা সেটা আপনি বলতে পারেন। কিন্তু মাননীয় সঞ্জয় কারোল জাস্টিস কারোল এবং সঞ্জয় নাথ বোধহয় আছেন, সঞ্জীব মেহতা তারা কিন্তু আমাদের ভগবান তুল্য, পরিষ্কার দুটো মামলাতেই এরা কিন্তু তারিখের কালচারে আর ডিএসএ ঢুকতে দিলেন না। কিন্তু দুর্ভাগ্য সেই রায়কে অমান্য করলো একটা রাজ্য সরকার, যে সরকার করছে কোটি কোটি টাকা খরচা করছে আইনজীবীদের পেছনে। আমি এই আইনজীবী অ্যাপয়েন্টমেন্ট, কারা কারা বিখ্যাত আইনজীবী, আমি মানে সেই নিয়ে আপনার কাছে আরেকদিন আমি একটু প্রতিবেদন করব, সে নিয়েও কিছু তথ্য সংগ্রহ করছি যে সরকার কিভাবে টাকা খরচা করেছে। যারা যেসব আইনজীবীকে অ্যাপয়েন্ট করেছেন সেই নামগুলোকে উল্লেখ করে দেওয়া দরকার। তাদের রেসপেক্ট জানিয়েই বলবো যে সরকারি কর্মচারীদের শহীদ বলবো না, মানে মৃত্যুবান তাদের দিকে ছুঁড়ে দেওয়ার জন্য কত 100 কোটি টাকা ঢেলেছেন। আমি অনেক ধন্যবাদ জানাবো মলয়বাবু আজকে এই পর্বে, আজ এমন একটা দিনে আপনার কথা শুনলাম যখন হয়তো ধর্মতলায় পাগলু ড্যান্স হচ্ছে কি হচ্ছে না জানি না, কিন্তু আমাদের রাজ্যের ভাগ্য কি বলবো, পাগলের হাতে না পড়লে আজকে এই এত সরকারি কর্মচারী দীর্ঘশ্বাস জমে না। আপনাকে অনেক ধন্যবাদ। আমি শুধু শেষ করবো একটা প্রশ্ন দিয়ে, যে আপনারা 4 তারিখের জন্য ট্রেনের টিকিট কাটছেন তো? হ্যাঁ একদম, আমরা এয়ারেই যাচ্ছি। আমরা 3 তারিখে গিয়ে পৌঁছাবো, 4 তারিখে হয়ে যাওয়ার পর তারপরে যদি ভগবান করে একটা দিন হয়ে যায়, আর যদি পরের দিনই আবার থাকে তাহলে আমাদের থেকে যেতে হবে, সেইভাবেই আমাদের যেতে হবে। এর মধ্যে আইনজীবীদের সঙ্গে পরামর্শ হয়ে গেছে নিশ্চয়ই? পরামর্শ তো রোজই হচ্ছে। আবার তো এখন তো মানে মাননীয় ফিরদৌস সামিন এবং আমাদের বিকাশ বাবু ওরা সুপ্রিম কোর্টে আছে, হ্যাঁ কালকে মামলা আছে। কালকে আমাদের যে আইনজীবী আছে
তার সঙ্গেও কথা বলবে আমাদের রিগার্ডিং ডি এর ব্যাপারটাতে নিয়ে। হ্যাঁ, অ্যাডভোকেট অন রেকর্ড ওখানে থাকবেন, মানে অ্যাডভোকেট অন রেকর্ডের সঙ্গে কালকে আপনাদের আইনজীবী উনি ওনাদের সঙ্গেই থাকে, কালকেও থাকবে অ্যাডভোকেট অন রেকর্ড, তিনি থাকবেন, তার সঙ্গে কথাবার্তা বলবে, আমাদের রিগার্ডিং ডি এর ব্যাপারটাও কথা বলবে, বলে এসছে পরিকল্পনা। হ্যাঁ, পরিকল্পনা করে। অনেক ধন্যবাদ মৌলাবাবু, আজকে এই পর্যন্ত থাক। এই ইতিহাস দীর্ঘ, এই লড়াইয়ের ইতিহাস দীর্ঘ, সেটা নিয়ে আমি এর পরের দিন আবার ফিরে আসবো আপনার কাছে। অনেক ভালো থাকবেন আপনিও। হ্যাঁ।